ওয়াশিংটন থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় বন্ধুদের একটা গ্রুপ ঘুরতে এসেছিল। রাত কাটানোর জন্য তারা উঠে আসে একটা পুরনো কেবিন বাড়িতে। সেখানে তারা খুঁজে পায় একটা অদ্ভুত ভিডিও টেপ। মজা করেই সবাই একসাথে সেই ভিডিও টেপটিকে দেখে ফেলে, কিন্তু ভিডিও শেষে একটা ফোন বেজে ওঠে, আর সেই ফোন কলে একটা কণ্ঠস্বর বলে ওঠে, ঠিক 7 দিন পরে একই রাতে ঠিক রাত 10টায় সবাইকে পাওয়া যাবে নির্মমভাবে মৃত অবস্থায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে জমে আছে অসহ্য আতঙ্কের ছাপ। এই মৃত্যুর পেছনে কি ছিল? একটা ভিডিও কিভাবে মানুষকে মেরে ফেলতে পারে? এই রহস্যময় ঘটনা নিয়েই আজকের গল্প, দ্য রিং 2002। হ্যালো বন্ধুরা, মিস্টার অর্ডিনারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা চলো দেরি না করে শুরু করা যাক। কেটি আর বেকা নামে দুজন কিশোরী বান্ধবী রাতে একসাথে বসে টিভিতে সিনেমা দেখছিল। বেকার তখন ভালো লাগছিল না বলে সে কেটিকে রিমোট দিয়ে বলে, তোর যা ইচ্ছা তুই দেখ। কিন্তু কেটি টিভিটা অফ করে দেয়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। কেটির মনে ভয় তৈরি করতে বেকা একটা অদ্ভুত গল্প বলে শোনায়, একটা সিডি টেপের কথা, যেটা দেখার পরে একটা ফোন কল আসে, আর 7 দিনের মধ্যেই যারা সেই টেপটিকে দেখেছে তারা মারা যায়। এই কথাটি শুনেই কেটি স্বীকার করে গত সপ্তাহে তার বয়ফ্রেন্ড আর তাদের বন্ধুদের সাথে তারা একটা হোটেলে গিয়ে ঠিক সেই একই জিনিসটা দেখেছিল। ভিডিও টেপটি তাদের কাছে অনেক ভয়ের লেগেছিল, আর সেই সাথে তারা সেই ফোন কলটাও পেয়েছিল। আজকেই ছিল সেই 7ম দিন। এই কথাটাই কেটি কিছুটা ভয় পায়, তবে তারা কিশোরী হওয়ায় সহজে এসব বিষয়ে বিশ্বাস করতো না। তবু একা বাড়িতে বৃষ্টির রাতে দুজনেরই একটু ভয় লেগেছিল। ঠিক তখনই বাড়ির টেলিফোনে রিং বেজে ওঠে। ভয়ে ভয়ে কলটা তুলে বোঝা যায় এটা কেটির মায়ের ফোন। একটু হালকা ফিল হলে কেটি জল খেতে কিচেনে যায়, আর বেকা অন্য রুমে চলে যায়। ফ্রিজ থেকে জল নেওয়ার আগেই কেটি দেখে পাশের রুমের টিভি নিজে থেকে চলছে। প্রথমে ভাবে বেকা দুষ্টুমি করছে, কিন্তু টিভি অফ করার আগেই সেটা আবার নিজে থেকে চালু হয়ে যায়। টিভিতে দেখাচ্ছিল শুধু স্ট্যাটিক সিগন্যাল। ভয়ে কেটি টিভির প্লাগ খুলে ফেলে, আর ঠিক তখনই রুমে কারোর উপস্থিতি টের পাইছে। ফ্রিজের দরজা আপনা আপনি খুলে যায়। বেকাকে ডাকতে ডাকতে ওপরের ফ্লোরে ওঠে কেটি, যেখানে মেঝে জলে ভরে গেছে, আর সেই রুমেই টিভি চলছিল। দরজা খুলে টিভির দিকে তাকাতেই কেটি একটা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। বোঝা যায় সে সেখানেই মারা গিয়েছে। এরপর দেখা যায় কেটির ছোট্ট কাজিন এইডেনকে, যে স্কুলে বসে ছবি আঁকছিল। তার মা রেচেল তাকে নিয়ে আসে। এইডেনের টিচার রেচেলকে জানায় এইডেন একটা ইন্ট্রোভার্ট ছেলে, আর তার আঁকা প্রতিটি ছবিতে ছিল কেটির মৃত্যুর মতো দৃশ্য। রেচেল প্রথমে খুব একটা পাত্তা দেয় না, ভাবে সে সিঙ্গেল মাদার, ছেলেকে হয়তো কম সময় দেয়, তাই টিচার একটু বেশি কনসার্ন দেখাচ্ছে। অথচ এইডেন এই ছবিগুলি এঁকে চলেছে কেটির মৃত্যুর প্রায় 1 সপ্তাহ আগে থেকে। রাতে এইডেন রেচেলকে জানায় কেটি তাকে বলেছিল তার হাতে আর বেশি সময় নেই, সে খুব তাড়াতাড়ি মরতে চলেছে। পরের দিন কেটির ফিউনারেলে কেটির মা রুথ রেচেলকে বলে ডাক্তাররা বলেছে কেটির মৃত্যু হয়েছে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার কারণে, কিন্তু 16 বছর বয়সের একটা মেয়ের এমন মৃত্যু কখনো শোনেনি তারা। কেটির মুখ ছিল সম্পূর্ণ বিকৃত। রুথ রেচেলকে অনুরোধ করে কেসটা তদন্ত করতে, কারণ রেচেল একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। বেকাও তখন কিছু বলার মতো অবস্থাতে নেই, পাগল হয়ে গিয়ে সে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি আছে। রেচেল কেসটা তদন্ত করতে রাজি হয়ে যায়। কেটির ফিউনারেলে আসা বন্ধুদের কাছ থেকে রেচেল জানতে পারে সেই রাতে বেকা আর কেটি একসাথে ছিল, আর গত সপ্তাহে কেটি তার বয়ফ্রেন্ড আর দুজন বন্ধুকে নিয়ে একটা রিসর্টে গিয়েছিল। কেটি যেদিন রাত্রি 10টায় মারা যায়, ঠিক একই সময়ে তার বয়ফ্রেন্ড আত্মহত্যা করে, আর বাকি 2 বন্ধুরাও সড়ক দুর্ঘটনায় মারা যায়। 4 জন একই সময় একই দিনে মারা গেছে। রেচেল সেই রিসর্টে গিয়ে রুম নাম্বার 12 চাবি নেয়, যেখানে কেটি আর তার বন্ধুরা ছিল। সেখানে সে একটা নামহীন টেপ খুঁজে পায়। রিসেপশনিস্টের কাছ থেকে লুকিয়ে সে সেটিকে রুমে নিয়ে যায়। টেপ চালাতেই দেখা যায় কিছু ক্রিপি আর বিচ্ছিন্ন দৃশ্য। একটা মই, চেয়ার, টেবিল, একটা অজানা আইসল্যান্ড, পোকামাকড়, রক্ত, একটা কুয়া, আর একটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো একটা মহিলা। টেপ শেষ হতেই রুমের ফোন বেজে ওঠে। একটা বাচ্চা মেয়ে ফিস ফিস কণ্ঠে বলে, আর মাত্র 7 দিন। পরের দিন এইডেন নিজের টিফিন প্যাক করে স্কুলে যায়। রেচেল বাড়িতে ফিরে তার প্রাক্তন স্বামী নোয়ানকে এই পুরো ঘটনাটা খুলে জানায়, কিন্তু নোয়ান বিশ্বাস করে না। জেদ করে সেও টেপটি দেখে ফেলে, আর তারও সেই একই ফোন কল আসে। রেচেল অফিসের সাহায্যে জানার চেষ্টা করছে টেপটা কে বানিয়েছে, কিন্তু কোনো রেকর্ডিং খুঁজে পাওয়া যায় না। এরপর রেচেল মেন্টাল অ্যাসাইলামে বেকার সঙ্গে দেখা করতে যায়। অনেক জিজ্ঞাসাবাদের পরেও বেকা কিছু বলে না, শুধু আঙুল দিয়ে দেখিয়ে বলে আর মাত্র 4 দিন পর। রেচেল আরও গভীর তদন্ত শুরু করে। টেপের একটা ফ্রেমে
দেখা যায় স্ক্রিন থেকে একটা মাছি বেরিয়ে আসছে, যেন এই টেপ থেকে বাস্তবে কেউ বেরিয়ে আসতে পারে। রিসার্চ করে সে জানতে পারে টেপে অবস্থিত একটা লাইট হাউস মস্কো আইল্যান্ডে অবস্থিত, আর টেপের সেই মহিলাটির নাম অ্যানা মর্গান, যে ছিল একজন হর্স ব্রিডার। তার ঘোড়ারা অকারণে মরতে শুরু করার পর হতাশায় সে জলে ডুবে আত্মহত্যা করে। অদ্ভুতভাবে তার মৃত্যুর পর সব ঘোড়া আবার ঠিক হয়ে যায়। আইল্যান্ডে গিয়ে রেচেল জানতে পারে অ্যানা দীর্ঘদিন ধরে মা হতে চেয়েছিল, কিন্তু বারবার মিসক্যারেজের কারণে সম্ভব হচ্ছিল না। একদিন সে একটা মেয়েকে দত্তক নেয়। মেয়েটির নাম ছিল সামারা। সামারা আসার পর থেকে অ্যানা ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে শুরু করে, আর পুরো আইল্যান্ডে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। ডাক্তারের মতে সামারা স্বাভাবিক ছিল না, তাই তাকে আর অ্যানাকে সাইকিয়াট্রিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লুকিয়ে অ্যানার বাড়িতে গিয়ে রেচেল সামারার একটা পুরনো সাইকিয়াট্রিক সেশনের টেপ খুঁজে পায়। সেখানে সামারা বলে সে কখনো ঘুমোয় না, সবসময় জীবিত প্রাণীদের কষ্ট দেখে। তার মা তাকে ভালোবাসে, কিন্তু বাবা একদম ভালোবাসে না। ঠিক তখনই মর্গান পেছন থেকে এসে রেচেলের ওপর আক্রমণ করে। বলে রাখি বন্ধুরা, মর্গান হলো অ্যানার স্বামী। আক্রমণের পর মর্গান বলে সামারা কখনো মানুষকে ভয় দেখাতে ছাড়বে না। এরপর মর্গান নিজেকে ইলেকট্রিক শক দিয়ে আত্মহত্যা করে। ইনভেস্টিগেশনের সময় বাড়ির পাশে একটা প্লে হাউসে রেচেল আর নোয়ান একটা লুকোনো সিঁড়ি খুঁজে পায়। জানা যায় সামারাকে এখানেই আটকে রাখা হতো, কারণ মর্গান বিশ্বাস করত অ্যানার অসুস্থতার কারণ হলো সামারা। ওয়ালপেপারের নিচে একটা গাছের ছবি দেখে রেচেলের মনে পড়ে এই গাছটা সে সেই রিসর্টেও দেখেছিল। রিসর্টে ফিরে রুম ভাঙচুরের সময় মেঝেতে একটা পুরনো কুয়ার খোঁজ পাওয়া যায়। ঠিক তখনই মেঝে ফেটে টিভি ছিটকে এসে রেচেলকে ধাক্কা দেয়, আর সে কুয়ার জলে পড়ে যায়। সেখানে সে দেখে সামারাকে তার নিজের মা অ্যানা মাথায় প্লাস্টিকের ব্যাগ পরিয়ে শ্বাস রোধ করে কুয়ায় ফেলে দেয়। সামারা তখনই মরেনি। কুয়োর অন্ধকারে প্রায় 7 দিন বেঁচেছিল, একটা পাথরের ফাঁক দিয়ে আসা আলোর দিকে তাকিয়ে, যেটা দেখতে ছিল একটা রিংয়ের মতো। রেচেল কুয়ো থেকে সামারার কঙ্কাল উদ্ধার করে এবং সেটির সৎকার করে দেয়, আর ভাবে এবারে অভিশাপ থেকে তাদের মুক্তি হয়ে গেছে। কিন্তু পরের দিন সকালে এইডেন জিজ্ঞেস করে, তোমরা সেই মেয়েটার কি করলে? সে কি এখনো অন্ধকারে আছে? রেচেল জানায় তারা তাকে মুক্ত করে দিয়েছে, এখন সে শান্তিতে ঘুমোবে। এইডেন আশ্চর্য হয়ে বলে, তোমরা এটা কি করেছো? তা সাহায্য করতে গেলে কেন? তোমরা কি জানতে না সে কখনো ঘুমোয় না? ঠিক তখনই এইডেনের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়, আর রেচেল তার হাতে সেই অভিশপ্ত দাগ দেখতে পায়। নোয়ার অফিসে তখন পেপারের ওপরে একটা রিংয়ের চিত্র ভেসে ওঠে, আর টিভি নিজে থেকে চালু হয়ে যায়। রেচেল বুঝতে পারে আজকেই নোয়ার 7ম দিন। বহু চেষ্টা করেও নোয়াকে ফোনে পাওয়া যায় না। টিভি থেকে ভেজা চুলে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে সামারা, আর নোয়া সেখানেই ভয়ঙ্কর ভাবে মারা যায়। রেচেল গাড়ি নিয়ে ছুটে গিয়েও তাকে বাঁচাতে পারে না। রেচেল বুঝে ফেলে আসল নিয়ম, যে টেপ দেখে তাকে অবশ্যই আরেকজনকে কপি করে দেখাতে হবে, না হলে তার মৃত্যু হবে। বাঁচার জন্য রেচেল নিজের ছেলে এডেনের হাতে টেপের একটা কপি তুলে দেয়। এইডেন জিজ্ঞেস করে, আমরা কি এটা অন্যদেরকে দেখাবো? রেচেল উত্তর দেয় না, কিন্তু বোঝা যায় ছেলেকে বাঁচাতে সে এটা করতে চলেছে। আর এভাবেই শেষ হয় দ্য রিং 2002। সামারার অভিশাপ কখনো থামবে না, শুধু একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যাবে চিরকাল ধরে। এটাই ছিল দ্য রিং 2002 মুভির আসল কাহিনী। সামারার বাকি গল্পগুলি জানতে এই ভিডিওর পরবর্তী পার্টসগুলি দেখতে হবে। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে এই গল্পের পরবর্তী পার্টগুলো নিয়েও অবশ্যই ভিডিও বানাবো। তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউনড, পিস আউট।